শিক্ষা সাথী ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো এই ভালো থাকার মধ্যে আমরা আরও একটি কবিতা ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং এর পাশাপাশি প্রশ্নোত্তরও আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো দেখো, কবিতাটির নাম ক্রন্দনরতা জননীর পাশে। তাহলে এই কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবি সম্পর্কে কিছু জেনে নিই। কবি হচ্ছেন মৃদুল দাশগুপ্ত। তো চলো সেই কবি সম্পর্কে আমরা জেনে নিই যে মৃদুল দাশগুপ্ত, তার জন্ম 1955 খ্রিস্টাব্দের এপ্রিল মাসের 3 তারিখ। তিনি একজন বাঙালি কবি এবং পাশাপাশি একজন সাংবাদিক। তিনি 2000 সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার পান এবং 2012 সালে সোনার বুদবুদ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। তার জীবনের দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি তাহলে দেখব তিনি 1955 সালে হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন। তিনি সাংবাদিক জীবন শুরু করেন সাপ্তাহিক পরিবর্তন পত্রিকার মধ্যে দিয়ে এবং পরবর্তীকালে তিনি যুগান্তর, আজকাল এই সমস্ত পত্রিকাতেও কাজ করেছেন। তবে তার প্রথম যে কবিতার বই সেটা 1980 সালে প্রকাশিত হয়। বইটির নাম হচ্ছে জলপাই কাঠের এসরাজ। বইটি হচ্ছে জলপাই কাঠের এসরাজ, যেটি 1980 সালে প্রকাশিত হয়। তিনি মোটামুটি প্রথম জীবনে যে সমস্ত পত্রিকায় তার কবিতাগুলি প্রকাশিত হতো, শীর্ষবিন্দু, বেলাভূমি, ভাইরাস, কৃত্তিবাস, কয়েকজন ইত্যাদি পত্রিকায় তার কবিতাগুলি প্রকাশিত হতো। এমনকি 2000 সালে সূর্যাস্তে নির্মিত গৃহ এই কাব্যগ্রন্থের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। শুধু তাই নয়, এর পাশাপাশি তিনি কতগুলি গ্রন্থ সম্পাদনা করেছেন। এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, ধানক্ষেত থেকে, 7-5, কবিতা সহায়, ঝিকিমিকি ঝিরিঝিরি, ছড়া 50, আমপাতা জামপাতা। তবে এই সব কিছুর মধ্যে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ধানক্ষেত থেকে। এই ধানক্ষেত থেকে হচ্ছে আমাদের মূল গ্রন্থের নাম। ধানক্ষেত হচ্ছে আমাদের ক্রন্দনরতা জননীর পাশের মূল গ্রন্থ। তো চলো এবারে কবিতাটি নিয়ে একটু আলোচনা করা যাক। দেখো, কবিতার নাম ক্রন্দনরতা জননীর পাশে। তাহলে ক্রন্দনরতা বলতে কাকে বোঝানো হয়? যে জননী কান্না করছে এইরকম অবস্থায় যিনি আছেন তাকেই বলা হচ্ছে ক্রন্দনরতা। এখন এই কবিতাটি আলোচনার পূর্বে আমাদের একটু 2006 সালের দিকে যেতে হবে, কারণ 2006 সালে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গে সিঙ্গুর আন্দোলন হয়েছিল। সেই আন্দোলন, একদিকে জমি, একদিকে শিল্প, এই দুই বিষয়কে কেন্দ্র করে আন্দোলনটি গড়ে উঠেছিল এবং এই আন্দোলনে প্রচুর মানুষ তাদের জমি হারায়, প্রচুর মানুষ তাদের আত্মীয় হারায়, প্রচুর মানুষ নিহত হয়, প্রচুর মানুষ খুন হয়, প্রচুর মানুষ সর্বশান্ত হয়ে যায়। তো সমাজের যখন মূল্যবোধের অবক্ষয় নেমে আসে তখন সাধারণত যারা শিল্পী, সুশীল সমাজ, তারাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা একদিকে যেমন শিল্পী, একদিকে যেমন কবি, একদিকে যেমন চিত্রকর, ঠিক তারাই সমাজের হাল ধরে। মৃদুল দাশগুপ্ত একজন কবি, তিনিও এই সমস্ত কিছু দেখার পরে থেমে থাকেননি। তিনি তার প্রতিবাদের হাতিয়ার হিসেবে কবিতা ব্যবহার করেছেন। কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন তার মনের, তার অন্তরের যে ক্ষোভ, যে রাগ, সমস্তটাই তিনি ফুটিয়ে তুলেছেন। তো কবিতার লাইন যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকাআঁকি। তাহলে যে জননী আক্রান্ত,
যে জননী কান্না করছে, যে জননী অসহায়, আমরা যদি তার সঙ্গ না দিই, আমরা যদি তার পাশে না থাকি, আমরা যদি তার সাহায্য করতে না পারি, তাহলে এই যে এত লেখালেখি, যারা শিল্পী মানুষ, পৃথিবীর বুকে এত লেখালেখি হয়, আসলে মানুষের জন্যই তো লেখা, সমাজের জন্যই তো লেখা, মানুষের জন্যই গান গাওয়া। তাহলে এই সমস্ত কিছু বৃথা। এই যে এত চিত্র অঙ্কন করা হয়, তাহলে কেন এগুলো আঁকা হচ্ছে? আমরা যদি একটু ইতিহাস দেখি, তাহলে এই ভারত মাতা চিত্র, এটা কিন্তু ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চিত্র। ঠিক দেশাত্মবোধক যে গান, সেগুলো খুব গুরুত্বপূর্ণ গান। ঠিক একই রকম যে কবিতাগুলো, এগুলো সবটাই হচ্ছে একটা হাতিয়ার। কবিরা, শিল্পীরা, সাহিত্যিক মানুষেরা তাদের হাতিয়ার হিসেবে লেখাকে তুলে ধরেন, তাদের লেখার মধ্যে দিয়ে বক্তব্য তুলে ধরেন, তাদের চিত্রের মধ্যে দিয়ে বক্তব্য তুলে ধরেন, তাদের গানের মধ্যে দিয়ে তাদের বক্তব্যটা তুলে ধরেন। তো যে জননী ক্রন্দনরতা, যে জননী কান্না করছে, যে জননী অসহায়, তার পাশে যদি না থাকা যায়, তাহলে গান গাওয়া, ছবি আঁকা বা লেখালেখি এইসবের কোনো প্রয়োজন নেই বলেই কবি মনে করেন। শুধু তাই নয়, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। এই যে নিহত ভাইয়ের শবদেহ, শবদেহ বলতে এখানে মৃতদেহের কথা বলা হচ্ছে। নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? তাহলে সেই সিঙ্গুরের জমি আন্দোলনকে কেন্দ্র করে শাসকের চোখ রাঙানিতে প্রচুর মানুষ মারা যায়, প্রচুর মানুষকে হত্যা করা হয়। তো আমার বাড়ির পাশের যে ভাই, আমার পাড়ার যে ভাই, আমার সমাজের যে ভাই, যখন সংঘবদ্ধ আন্দোলন করতে গিয়ে কেউ প্রাণ হারায়, আমরা যদি তার পাশে গিয়ে না দাঁড়াই, আমরা যদি তার মৃতদেহ দেখার পরে আমাদের ভেতরে যদি প্রতিবাদের আগুন জ্বলে না ওঠে, তাহলে এই ভালোবাসাবাসী, আমরা যে মানুষ, মানুষ হিসেবে একে অপরকে ভালোবাসি, স্নেহ, মায়া, মমতা, বন্ধন, এই যে সমস্ত বিষয়গুলোতে আমরা থাকি, এগুলো সবটাই বৃথা। কবিতায় বলেছেন যে কেনই বা সমাজ আর মূল্যবোধই বা কিসের? সমাজে যখন মূল্যবোধের অবক্ষয় নেমে আসে, তখন আমরা যদি রাষ্ট্র বা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে না পারি, আমাদের যদি নিহত ভাইয়ের শবদেহ দেখার পরেও যদি ক্ষোভ না জন্মায়, তাহলে এই ভালোবাসাবাসী এগুলো সম্পূর্ণটাই মিছে ছাড়া আর কিছুই নয়। কবি আরও বলেছেন, যে মেয়ে নিখোঁজ, যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন, জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? তাহলে যে মেয়ে নিখোঁজ, আসলে সেই সময়ে আন্দোলন চলাকালীন প্রচুর মহিলা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। আসলে কিছু মানুষ, কিছু কুচক্রী মানুষ, নীচ মানসিকতার মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্যে সেই সমস্ত মহিলাদের উপরে পাশবিক আচরণ করেছে, পাশবিক অত্যাচার চালিয়েছে তাদের উপরে। অনেক মহিলাকে পাওয়াই যায়নি, এবং যখন পাওয়া গেল, দেখা গেল সে জঙ্গলে পড়ে আছে, বিবস্ত্র দেহ, ছিন্ন ভিন্ন শরীর। এখানে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য হয় না। তাহলে যখন জঙ্গলে সেই মেয়েকে আমরা পাচ্ছি, আমরা নিশ্চয় সেটার বিচার চাওয়ার জন্যে আমরা কোনো অদৃশ্য শক্তির সাহায্য কামনা করব না। কবি বলেছেন যে আমি বিধির বিচারের অপেক্ষায় থাকতে পারি না। অবশ্যই, কারণ আমরা মানুষ, সঙ্গবদ্ধ জীব। তো সমস্ত মানুষ যদি আমরা একত্রিত হয়ে সেই শাসক হোক বা সেই ষড়যন্ত্রকারী দল হোক, তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই না করতে পারি, তাদের বিরুদ্ধে যদি আমাদের প্রতিবাদ গড়ে তুলতে না পারি, তাহলে নিশ্চয়ই আমি কখনোই বিধির বিচার চাইতে পারি না। যা হবে, যেটা হবে, সেটা আমরা নিজেরাই করব। কবি বলেছেন আমি তা পারি না, তিনি বিধির বিচারের অপেক্ষায় থাকতে পারেন না। যা পারি কেবল সেই কবিতায় জাগে।
তাহলে কবিতায় কি জাগে? আমার বিবেক। আমার বিবেক বলতে কবির বিবেক জাগে। এই যে কবির বিবেক, এই বিবেককে তিনি তুলনা করেছেন বিস্ফোরণের যে বারুদ, সেই বারুদের সঙ্গে নিজের বিবেককে তুলনা করেছেন। কবি একদিকে বুঝিয়েছেন যে একদিকে হচ্ছে তার বিবেক, একদিকে হচ্ছে তার বারুদ। তার এই বিবেক আর বারুদ, এই দুটোর মধ্যে তুলনা হয়েছে। কেন? কারণ বারুদ দেখবে কোনো বড় বিস্ফোরণের একটা উপাদান, মূল উপাদান বারুদ। এই বারুদের দ্বারাই একটা বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়। ঠিক তেমনি এই বারুদের মতোই হচ্ছে কবির বিবেক। এই যে বিবেক যদি জাগ্রত হয়, যদি কারো বিবেক থাকে, তাহলে সেই বিবেকের মধ্যে দিয়ে তার প্রতিবাদটা সমাজের মধ্যে ফুটিয়ে তুলতে পারে। ঠিক যেমন কবি তার কবিতার মধ্যে দিয়ে তার বিবেককে জাগ্রত করেছেন এবং এই কবিতায় তার প্রতিবাদ তিনি গড়ে তুলেছেন। কবির বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। তাহলে বিস্ফোরণ হওয়ার আগেই কবি তার বিবেককে জাগিয়ে তুলেছেন। এই হচ্ছে আমাদের ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির একটি সার্বিক আলোচনা। এবারে চলো আমরা একটু দেখে নিই যে এখান থেকে মোটামুটি একটা প্রশ্ন কিরকম হতে পারে। একটা কোশ্চেন হতে পারে যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির প্রেক্ষাপট কি। তো সেই প্রেক্ষাপট তোমাকে বলতে হয় 2006 সালের পশ্চিমবঙ্গের যে সিঙ্গুর আন্দোলন, সেই সিঙ্গুর আন্দোলনটি হচ্ছে এই কবিতার প্রেক্ষাপট। এই কবিতায় কবি কার পাশে থাকতে চেয়েছেন? রাজনৈতিক দলাদলির মধ্যে যে জননী বা যে দেশমাতৃকা সর্বশান্ত হয়ে গেছেন, তিনি সেই দেশমাতৃকার প্রতি থাকতে চেয়েছেন। আরও একটা প্রশ্ন দেখো, কিসের মূল্যবোধ? কবির একথা বলার কারণ কি? যে কবি কৃষি ও শিল্পের লড়াইয়ে কৃষক সম্প্রদায়কে পর্যুদস্ত হতে এবং বহু ক্ষেত্রেই তাদের বলি প্রদত্ত হতে দেখেছেন। তো নিহত ভাইয়ের এই বলি প্রদত্ত বা বলিদান প্রত্যক্ষ করেও কবি ও অপরাপর যে সহৃদয় মানব সমাজ প্রতিবাদী না হয়ে ওঠে, তাহলে তার মানবিকতার চরম অপমান। কবির মানবীয় মূল্যবোধ থেকে প্রতিবাদ করার জন্যই কবি এই কথা বলেছেন। আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। এর মূল বক্তব্যটি কি? যে মূল্যবোধ সম্পন্ন, বিবেক সম্পন্ন কবি যাবতীয় অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চেয়েছেন। তাই তিনি বলতে চান, দীর্ঘদিন ধরে যে জমে থাকা ক্ষোভ তা বিস্ফোরণের আকারে ফেটে না পড়লেও তার সেই ক্ষোভ লেখার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে। যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন, এই কথাটির অর্থ কি? আসলে জমি আন্দোলনকে কেন্দ্র করে বিরোধ আর বিবাদের কোনো অন্ত ছিল না। তো সেখানে সমাজে একদল দুষ্কৃতী পাশবিক অত্যাচারে শিকার হয়ে ছিন্ন ভিন্ন অবস্থায় লাঞ্ছিতা রূপে মেয়েকে বা মেয়েদের মৃতদেহ পাওয়া যায়, যা দেখে কবি ক্রোধান্বিত হয়ে উঠেছেন। আমি তা পারি না, তা কে কি পারেন না? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত স্পষ্ট ভাষায় নিজের বক্তব্যকে তুলে ধরেছেন। শোষিতা লাঞ্ছিতা নারীর মর্যাদা রক্ষায় তিনি অদৃশ্য শক্তির আরাধনা করতে পারেন না। ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে কবি কি কি ব্যর্থ বলে মনে করেছেন? তিনি অবশ্যই বলেছেন যে গান গাওয়া, লেখালেখি, আঁকাআঁকি এই সমস্ত কিছুই ব্যর্থ। যা পারি কেবল কে কি পারেন। কবি মৃদুল দাশগুপ্ত অন্যায়ের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানাতে পারেন। এই কবিতাটির যে সমস্ত বড় প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সেগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা একটু দেখে নেবে। ধন্যবাদ।